তো হ্যালো স্টুডেন্ট, তো আজকের আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা 2013-তে ডব্লিউবিজেইতে এসেছিলো। চ্যাপ্টার হলো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের এই কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটা ছিল, দেখো, কিউ আধান বিশিষ্ট একটি এম ভরের একটি বস্তুকণাকে কি করা হয়েছে না, 2D দূরত্বের ব্যবধানে রাখা দুটি স্থির ও একই ধরনের আধানের মধ্যবর্তী বিন্দুতে রাখা আছে, ঠিক আছে। দেখো, কিউ পরিমাণ আধান, এই আধান, ঠিক আছে, এই আধান বিশিষ্ট এম ভরের একটি বস্তুকণাকে 2D দূরত্ব, দেখো ডি অর্থাৎ 2D দূরত্বের ব্যবধানে রাখা কি পরিমাণ আধান, বড় কিউ। এই দেখো, প্রতিটি আধানের মান বলছে বড় কিউ, ঠিক আছে। তাহলে এই পরিমাণ আধানের মধ্যবর্তী স্থানে রাখা আছে, ঠিক আছে। টোটাল ব্যাপারটা বোঝা গেল যে এই স্মল কিউ যে আধানটা কোথায় রাখা আছে না, একই ধরনের আধানের, ঠিক আছে, দুটি একই ধরনের আধান এবং তারা পরস্পরের থেকে 2D দূরত্বে আছে, এরম দূরত্বে থাকা দুটি আধানের মধ্যবর্তী স্থানে রাখা আছে, ঠিক আছে। তো এই তিনটে আধানের প্রকৃতি কিন্তু সমান, ঠিক আছে। বলেছে দেখো, একই ধরনের আধান অর্থাৎ এই কিউ যেমন ধরনের আধান, অর্থাৎ এটা যদি পজিটিভ হয় তাহলে এগুলো প্রত্যেকেই পজিটিভ, ঠিক আছে, এরা প্রত্যেকেই পজিটিভ। যদি নেগেটিভ হয় তো প্রত্যেকেই নেগেটিভ, সবাই একই ধরনের আধান, ঠিক আছে। তো স্মল কিউটাকে রাখা আছে যে যেটা বড় অক্ষরে যে কিউ, অর্থাৎ ক্যাপিটাল লেটারের যে কিউ, সেই কিউ পরিমাণ আধানের মধ্যবর্তী স্থানে রাখা আছে, ঠিক আছে। তো এই অবস্থায় তো এ স্থির থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কি, দেখো, এটা যদি পজিটিভ চার্জ হয়, প্রত্যেকেই যদি পজিটিভ চার্জ হয়, ঠিক আছে, বা যদি প্রত্যেকে নেগেটিভ চার্জ হয়, একই কথা, ঠিক আছে। হয় প্রত্যেকে পজিটিভ, নাহলে প্রত্যেকে নেগেটিভ। তাহলে যদি প্রত্যেকে পজিটিভ চার্জ হয়, দেখো, এই বড় কিউ আধানটা স্মল কিউ আধানের উপরে কোন দিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে, এদিকের দিকে। আর এই বড় কিউ আধানটা এই স্মল কিউর উপরে কোন দিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে, এদিকে। অর্থাৎ দুটো বল পরস্পরকে কি করছে, দেখো, অপোজ করছে, ঠিক আছে, তাই না, পরস্পরকে প্রতিমিত করার চেষ্টা করছে এবং দুটো বলের মান সমান। কারণ কি, দেখো, এই কিউ আধানটা এই বড় কিউর থেকে যে দূরত্বে অবস্থান করেছে, এই কিউ আধানটা এই কিউর থেকেও একই দূরত্বে অবস্থান করেছে, ঠিক আছে, বোঝা গেল। দেখো, এ যে পরিমাণ এর থেকে কত দূরে অবস্থিত, ডি পরিমাণ দূরে অবস্থিত, এর থেকেও ডি পরিমাণ দূরে অবস্থিত। তাহলে এই আধানের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে, এও এই আধানের উপরে সেম পরিমাণ বল উল্টো দিকে প্রয়োগ করবে। অর্থাৎ পরস্পর বল দুটি পরস্পরকে কি করবে না, ক্যান্সেল করে দেবে। অর্থাৎ এটা কি সাম্যাবস্থায় থাকবে, এর উপরে নিট ফোর্স 0, এ তো এদিক দিয়ে বল প্রয়োগ করছে, এ তো এদিক দিকে বল প্রয়োগ করছে, তাহলে টোটাল বল এর উপরে 0। অর্থাৎ তাহলে কি টোটাল সিস্টেম সাম্যাবস্থায় আছে। এবার দেখো বলেছে, তাহলে কী বলছে, স্থির অবস্থায় আছে, এই অবধি আমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো বলছে, স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর বস্তু কণাটিকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার দেখো, যে পজিশানে ছিল, মধ্যবিন্দুতে ছিল তো স্মল কিউটা, একে কি করেছে, ওর মধ্যবিন্দু থেকে, এইটাই তো ওর সাম্যাবস্থা, অর্থাৎ এই অবস্থায় থাকলে কি হবে, এ যে বল প্রয়োগ করবে এও তার উল্টো দিকে সেম পরিমাণ বল প্রয়োগ করবে, অর্থাৎ এর উপরে নিট ফোর্স 0। এবার যদি আমি বস্তুকণাটাকে এখান থেকে এক্স ডিস্টেন্স সরিয়ে নিই, এখান থেকে এক্স ডিস্টেন্স সরিয়ে দিই, তাহলে কিন্তু এই আধানের দ্বারা প্রযুক্ত বল আর এই আধানের দ্বারা প্রযুক্ত বল কিন্তু অসমান হয়ে যাবে, সমান থাকবে না। অর্থাৎ দেখো, আমি এখান থেকে সরিয়ে লিখেছি, দেখো, এটা মধ্যবিন্দু ছিল, এখান থেকে এক্স ডিস্টেন্স সরিয়ে স্মল কিউটাকে এখানে এনেছি। দেখো, এখন এই স্মল কিউটা এই ক্যাপিটাল লেটারের কিউর থেকে অনেক কাছাকাছি, কিউর কাছাকাছি অবস্থান করেছে, কিন্তু এই আধান থেকে অনেকটা দূরে চলে গেছে। অর্থাৎ এই আধান এর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে, এ তার থেকে কম পরিমাণ বল এদিকে প্রয়োগ করবে, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে কী হবে, এর উপরে একটা নিট ফোর্স অর্থাৎ লব্ধি বল চলে আসবে, যেই বলের জন্য কী হবে, এ কিন্তু কী করবে না, সরল দোলগতিতে দুলতে থাকবে, ঠিক আছে। দেখো বলছে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো, এফ দিয়ে আমরা পড়েছি। এবার হচ্ছে বস্তু কণাটি এর ফলে যে সরল দোলগতিতে সম্পন্ন করবে, তার পর্যায়কাল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এক্স ডিস্টেন্স সরিয়ে দিলাম, এর ফলে কি হলো, দেখো, তাহলে এই আধানটা এর উপরে বেশি পরিমাণ বল এদিকে প্রয়োগ করবে, কিন্তু এ তার থেকে কম পরিমাণ বল প্রয়োগ করবে ওদিকে। দেখো এখানে আমি লিখেছি, দেখো, এই কিউটা এখানে আমি একে জাস্ট সিম্পলিফাই করে লিখেছি। দেখো, তাহলে এই আধানটা এর উপরে ধরো না F2 বল প্রয়োগ করছে, এই আধানটা এর উপরে F1 বল প্রয়োগ করছে। তাহলে কোন বলটা বেশি, F1 না F2? F1 বলটা অবশ্যই বেশি হবে, কারণ কি এই আধানের খুব কাছাকাছি এই আধানটা আছে, তাহলে এর উপরে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে আমরা বলতে পারি F1 বলটা বেশি। কার থেকে বেশি না, F2 থেকে। F1 বলটা কার থেকে বেশি না, F2 থেকে বেশি। এবার F1 আর F2 ভ্যালু কত সেটা তো আমরা বের করতে পারি কুলম্বের সূত্র অনুসারে, তা সেগুলো আমরা এখানে নির্ণয় করেছি, ওকে।
এবারে তাহলে দেখো একটা লব্ধি বল এর উপরে একটা প্রয়োগ হবে, যে লব্ধি বলের জন্য কিনা ও সাম্যাবস্থায় ফিরে আসতে চাইবে। আচ্ছা, লব্ধি বল কোন দিকে কাজ করে? যেদিকের বলটা বড় হবে সেই বরাবর লব্ধি বল কাজ করে। তাহলে এই দুটো বলের মধ্যে কোন বলটা বড়? না F1 বলটা বড়। তাহলে F1 বল যদি বড় হয় তাহলে F1 এর দিকে অ্যাকচুয়ালি কী হবে, এই বস্তুটা মুভ করতে শুরু করবে, তাই না? দুটি বল তো এর উপরে ক্রিয়া করছে, তাহলে কোন বলটা বড়? যে বলটা বড় সেই বলের দিকে বস্তুটা গতিশীল হবে। অর্থাৎ দেখো F1 বলটা যেহেতু বড় তাহলে লব্ধি বল এদিকে কাজ করবে এবং বস্তুটাকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে। যেমন আমরা সরল দোলগতির ক্ষেত্রে কি দেখতাম, এরকম একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে কী হতো, এরকম দুলতে থাকতো, হ্যাঁ কি না? এরভাবে দুলতে থাকতো, এইভাবে দুলতে থাকতো, তাই না? এইরকম যেমন অ্যাকচুয়ালি কী হবে, সরল দোলগতি কীরকম, বস্তুটার এরকম মুভমেন্ট, একটা রৈখিক বরাবর মুভমেন্ট। এই যে আমরা দুলতে থাকা, এটার কৌণিক সরণ আবার কি 4 ডিগ্রি এরকম বা তার থেকে কম এরকম আমরা নেওয়ার চেষ্টা করতাম। কারণ কী হবে, অ্যাকচুয়ালি বস্তুটা যেন এইভাবে মুভ করতে থাকে, এইভাবে দুলতে থাকে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও দেখো বস্তুকণাটা এই যে কিউ আধানটা দেখো এ কিন্তু এইভাবে মুভ করবে, এইভাবে অসিলেট করবে, ঠিক আছে? এইভাবে সরল দোলন গতিতে দুলতে থাকবে, ঠিক আছে? কারণ দেখো এখানে যখন আছে বস্তুকণাটা তখন এর উপরে এই যে আধানের দ্বারা ক্রিয়াশীল বলের মান বেশি। এ যখন আমার মধ্যবিন্দুতে চলে আসবে তখন এর উপরে মোট বল 0 হয়ে যাবে। তাহলে আবার যখন এদিকে চলে আসবে তাহলে এর দ্বারা ক্রিয়াশীল বল বেশি হবে, এই আধানটা এর উপরে বেশি বল প্রয়োগ করবে, এর সাপেক্ষে এ বেশি বল প্রয়োগ করবে। তখন এই আধানটা যখন এরকম পজিশনে আসবে তখন আবার ওর লব্ধি বলের ওই মুখ হবে ওই দিকের দিকে, অর্থাৎ ও আবার সাম্যাবস্থার দিকে ফিরে যেতে চাইবে। অ্যাকচুয়ালি এরকম করে মুভমেন্ট হবে, বোঝা গেল? এইভাবে মুভ করতে থাকবে। তো এটা আমরা বোঝা গেল যে কীভাবে সরল দোলন গতিতে দুলতে থাকবে, সেটা আমরা বুঝে গেলাম যে সরল দোলন গতিতে কীভাবে দুলবে, এটা মানে এটা কীভাবে এর মুভ করবে সেটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এই লব্ধি বলের জন্য এর মুভ করতে থাকবে। আচ্ছা, লব্ধি বলটা এখানে কী হিসাবে কাজ করে? প্রত্যানয়নকারী বল হিসাবে, অর্থাৎ যে বল কিনা ওকে সাম্যাবস্থার দিকে ফিরিয়ে আনতে চেষ্টা করে সেটাকে প্রত্যানয়নকারী বল বলি। আমরা তো সরল দোলন গতিতে পড়েছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি লব্ধি বলের মানটা আমি এবার নির্ণয় করব। লব্ধি বল কীভাবে নির্ণয় করতে হয়? বড় বল মাইনাস ছোট বল, ঠিক আছে? রৈখিক বল তো এটা দুটো পরস্পর অপোজিট বল, তাহলে যে বলটা বড় হবে তার থেকে যে বলটা ছোট সেটা বাদ দিতে হবে, দিলে লব্ধি বলের মান বেরিয়ে যাবে। এবার F1 আর F2 বলের মান আমি এখানে লিখেছি, দেখো F1 বল সমান কী হবে? F1 বল কার দ্বারা ক্রিয়াশীল বল? এই কিউ পরিমাণ, স্মল কিউ পরিমাণ আধানের উপরে ক্রিয়াশীল বল কার দ্বারা? না এই কিউটার জন্য, এই ক্যাপিটাল কিউ জন্য, এই আধানের জন্য এর উপরে ক্রিয়াশীল বলকে আমি F1 ধরেছি। তাহলে কুলম্বের সূত্র অনুসারে তাহলে দুটো আধানের গুণফল, অর্থাৎ বড় কিউ আর ছোটো কিউ দুজনের গুণফল করেছি, 4πε করেছি এবং এর দুজনের মধ্যবর্তী দূরত্ব কত দেখো, আগে যখন মাঝখানে থাকতো তাহলে মাঝখান থেকে এই কিউ এর দূরত্ব কত? ডি, হ্যাঁ কি না? ডি। আমি বলছি এরা পরস্পর 2D দূরত্বে আছে, অর্থাৎ তাহলে পুরো মধ্যবর্তী স্থান থেকে তাহলে এর দূরত্ব কত? ডি। তাহলে সেখান থেকে আমি কি এক্স ডিস্টেন্স একে সরিয়ে এখানে নিয়ে এসেছি, অর্থাৎ তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? টোটাল ডি থেকে আমি এক্স বাদ দিয়ে দিলে তাহলে পেয়ে যাবো এইটা, এই কিউ আর এই কিউর মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি ডি মাইনাস এক্স, এখানে লিখেছি দেখো ডি মাইনাস এক্স, বোঝা গেল? টোটালটা ডি মাইনাস এক্স হবে না, টোটালটা যদি ডি হয় তার থেকে এক্স বাদ দিলে তাহলে এটা পেয়ে যাবো ডি মাইনাস এক্স। তাহলে সেটা লিখেছি দেখো ডি মাইনাস এক্সের স্কোয়ার, ওকে? তাহলে কিউ ইন্টু কিউ বাই 4πε ডি মাইনাস এক্সের স্কোয়ার, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এরকম আমি কুলম্বের সূত্রে আমরা এরকম ক্যালকুলেশন করি বলের মান, তাই না? আচ্ছা, এবার দেখো এই আধান দ্বারা এর উপরে ক্রিয়াশীল বলের মান কী হবে? তাহলে একইভাবে দুটি আধানের গুণফল করেছি 4πε এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো, এইটা ছিল ডি, তাহলে ডি থেকে একে এক্স ডিস্টেন্স সরিয়ে নিয়ে গেছি, তাহলে টোটাল দূরত্ব কত হবে এখান থেকে এই অবধি? তাহলে ডি প্লাস এক্স, তাহলে ডি প্লাস এক্সের হোল স্কোয়ার, বোঝা গেল? তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাহলে F1 আর F2 বলের মান পেয়ে গেলাম। তাহলে এখন লব্ধি বল কীভাবে বের করবো? F1 মাইনাস F2, অর্থাৎ F1 বলটা তো বড়, তাই না? কারণ কি এর কাছাকাছি অবস্থান করেছে, এই আধানের কাছাকাছি, তাহলে এ বেশি পরিমাণ বল প্রয়োগ করবে, এ যা পরিমাণ বিকর্ষণ বল প্রয়োগ করবে তার থেকে এ বেশি পরিমাণ বিকর্ষণ বল প্রয়োগ করবে। আর সব ধরনের যে কটা আধান আছে প্রত্যেকের কি বলেছে? একই ধরনের আধান, ঠিক আছে? একই ধরনের আধান, তাই জন্য এ যদি পজিটিভ হয় এও পজিটিভ, এ যদি নেগেটিভ হয় এও নেগেটিভ, তাহলে এখানে বিকর্ষণ বল কাজ করবে, বোঝা গেল? আচ্ছা, লব্ধি বলের মানে আমরা নির্ণয় করব, তার আগে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। লব্ধি বলের মান আমি এখানে ক্যালকুলেট করবো, কারণ নিচের দিকে ক্যালকুলেট করলে দেখতে পাবে না তোমরা, ঠিক আছে? তো আমি উপরের দিকে লিখে দেখাবো, এই টোটালটা তোমরা একটু ক্যাপচার করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বোঝা গেল? তো স্টুডেন্ট দেখো এবার আমরা লব্ধি বলের মান কীভাবে নির্ণয় করছি দেখো। লব্ধি বল সমান আমরা লিখেছি F1 মাইনাস F2। এই যেমন F1 বল এদিকে কাজ করছিল কিউ আধানের জন্য, এই স্মল কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল F1 এদিকে কাজ করছিল, আর এই
এই কিউ আধানের জন্য এই স্মল কিউর উপরে এদিকে একটা বল প্রয়োগ হয়েছিল F2 বল, তাই তো। F2 বলটা ছোট বলেছিলাম, F1 থেকে F2 বল ছোট, কারণ কি এই আধানের থেকে এই আধান অনেকটা দূরে অবস্থান করেছে, কিন্তু এই আধানের কাছাকাছি অবস্থান করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, F1 এর বল বেশি, তাই তো। F1 এদিকে বিকর্ষণ করছে, আর F1 বলটা কী হচ্ছে, এই আধানের জন্য ক্রিয়াশীল বিকর্ষণ বল এদিকে এই স্মল কিউর উপরে, আর এই আধানের জন্য ক্রিয়াশীল, এই আধানের উপরে ক্রিয়াশীল বল কি এদিকের দিকে F2, ঠিক আছে। তো F2 বলটা ছোট, তাহলে লব্ধি বল কোন দিকে কাজ করবে, যেদিকে বড় বল, এই দুটো বলের লব্ধি বল যেদিকে কোন দিকে কাজ করবে, বড় বল যেদিকে সেই দিক বরাবর কাজ করছে। তাহলে বড় বল কোনটা, F1 বল, তাহলে F1 বলের দিকে কাজ করছে। আচ্ছা, তাহলে এই লব্ধি বলের মান আমি কীভাবে নির্ণয় করেছি, তাহলে F1 এর মান বসিয়েছি, F2 বলের মান বসিয়েছি এখানে। দেখো একটু আগে আমি দেখিয়েছিলাম F1 আর F2 বলের মান কীভাবে নির্ণয় করতে হয়, তো সেই সব মানগুলো বসিয়েছি। বসিয়ে দেখো কিউ আর স্মল কিউ ইন্টু ক্যাপিটাল লেটার কিউ গিয়ে গুণ করে, তাহলে 8/4 আমরা কমন নিয়ে নিয়েছি, বাদ বাকি পড়ে থাকে রিমেনিং পার্ট কোনটা, 1/d মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/d প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে পড়ে থাকবে কি 1/d প্লাস এক্স স্কোয়ার, এটা পড়ে আছে। এরপরে কী হলো, লসাগু করলাম, লসাগু করে এইগুলো ক্যালকুলেশন করলাম। দেখো এটাকে কেমন লাগছে, দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান কি জানি আমরা 4ab, তাহলে 4 ইন্টু a ইন্টু b করেছি, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, 4 ইন্টু a ইন্টু b, তাহলে সেখান থেকে এটা করেছি। তো ওভারঅল এই ক্যালকুলেশন করে এটা এলো। এবার দেখো বলেছে যে এক্স যে ডিস্টেন্সটা সেটা ডির থেকে অনেকটাই ছোট, তাই না। সুতরাং কী হবে, আমি এক্স স্কোয়ার টার্মটাকে ক্যান্সেল করে দিয়েছি, নেগলেক্ট করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে, ডি স্কোয়ার, আর এদিকে হোল স্কোয়ার পড়ে আছে, তাহলে কী হবে ডি স্কোয়ার আর হোল স্কোয়ার, তাহলে d⁴ হয়ে যাবে নিশ্চয়ই। আর উপরে যেমন যা কিছু ছিল সেগুলো ছিল, দেখো এখান থেকে 4 আর 4 ক্যান্সেল করে দিয়েছি, উপরের 4 নিচের 4 কাটাকাটি হয়ে গেছে, তাহলে রিমেনিং এখান থেকে এটা পেলাম। এবার এটার থেকে এটা কীভাবে পেয়েছি দেখো, তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার এ করলে কেউ d⁴, আর উপরে একটা ডি আছে, তাহলে কাটাকাটি করে নিচে কী থাকবে, ডি কিউব পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে কিউ স্মল কিউ ইন্টু ক্যাপিটাল লেটারের কিউ, দুটো গুণ হয়ে আছে, ডি ক্যান্সেল হয়ে গেছে, নিচের ডি আর উপর ডি কাটাকাটি হয়ে গিয়ে এখানে ডি কিউব পড়ে আছে, ঠিক আছে। যেমন πε যেমন পড়ে আছে তেমন, ঠিক আছে। তাহলে ওভারঅল এগুলো ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটা কি লব্ধি বলের মান, এটা লব্ধি বলের মান কার উপরে ক্রিয়াশীল লব্ধি বল, না এই স্মল কিউ আধান উপরে। তাহলে এই আধানটাই তো অ্যাকচুয়ালি সরল দোলক গতিতে দুলছে, ঠিক আছে, এইভাবে মুভ করছে। তাহলে এর উপর ক্রিয়াশীল বলের মান এটা বের করলাম। কখন এইটা ক্রিয়াশীল বলটা কখন এইরকম, না যখন সে সাম্যাবস্থা থেকে কত দূরে থাকবে, এক্স দূরত্বে আছে, তখন তার উপরে ক্রিয়াশীল বলের মান এটা। আচ্ছা, সরল দোলক গতি চ্যাপ্টার তোমরা এটা পড়েছো যে সরল দোলক গতি সম্পন্ন কোনো কণার উপরে ক্রিয়াশীল বল সমান আমরা কি লিখতাম, m⍵²x, ঠিক আছে। এটা তোমরা সরল দোলক গতি ক্লাস 11-এ ছিল, সেটা তোমরা সেখানে পড়েছো এরকম, যে সরল দোলক গতি সম্পন্ন কোনো একটা কণার উপরে ক্রিয়াশীল বলের মান হয় m × ω²x। এখানে m কি হবে, যে কণাটির ভর, আর এক্সটা কী হবে, এক্সটা হলো সে সাম্যাবস্থা থেকে কতটা দূরে আছে। তাহলে সাম্যাবস্থা তো এইটা, যে মাঝখানের পজিশানে, যে পজিশানের উপরে যে পজিশানে থাকলে কী হবে, তার উপরে মোট ফোর্স 0 হয়। তাহলে সে মাঝ পজিশানে থাকলে তাহলে তার উপরে এই কিউ আধানের উপরে মোট ফোর্স 0 হয়। আমরা এখান থেকে সরিয়ে নিয়ে এখানে রেখেছিলাম, তারপরে এর উপরে একটা লব্ধি বল ক্রিয়েট হয়েছে, লব্ধি বল প্রয়োগ হচ্ছিল, ঠিক আছে। তাহলে এর যদি মাঝখানে থাকে এর উপরে কিন্তু মোট ফোর্স 0 হবে, এই আধানের দ্বারা ক্রিয়াশীল বল এবং এই আধানের দ্বারা এর উপরে ক্রিয়াশীল বল, টোটাল বল কী হবে, সমান এবং বিপরীতমুখী হবে, ফলে কী হবে, নিট ফোর্স 0 হবে। তাহলে এটাই তার সাম্যাবস্থা, কিন্তু সাম্যাবস্থায় সে নেই, সেখান থেকে সরিয়ে কোথায় এক্স দূরত্বে রাখা হয়েছে। তো এই এক্সটা কোনটাকে ইন্ডিকেট করে, যে সাম্যাবস্থা থেকে সে কতটা দূরে আছে কোণাটা, ঠিক আছে, এটা হলো সেই এক্স। তাহলে m⍵²x, তাহলে এর সম্পর্কে বোঝা গেল, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। আচ্ছা দেখো, তাহলে বল সমান আমরা লিখেছি তো m কি, কণাটির ভর, যে কণাটা সরল দোলক গতিতে দুলছে সেই কণার ভর, এটা ক্যাপিটাল লেটারে m ছিল, কোশ্চেনে তোমরা দেখেছো, কোশ্চেনে ছিল এটা, তো সেই m আমি বসিয়েছি। আর ω²x, ওমেগা সমান আমরা কি লিখি 2π/t, ওমেগা সমান 2π/t, টি মানে কি পর্যায়কাল, ওকে। তাহলে আমি ওমেগার জায়গায় লিখেছি দেখো 2π/t, তার স্কোয়ার যেমন ছিল স্কোয়ার লিখেছি, এক্স কারণ কি সে সাম্যাবস্থা থেকে কি এক্স দূরে অবস্থান করেছে এখন, তো সেটা এক্স লিখেছি। আচ্ছা, লব্ধি বলের মানও বসিয়েছি, এই দেখো লব্ধি বলের মান ক্যালকুলেশন করে এটা এসছে, সেখানে এফের জায়গায় বসিয়ে দিয়েছি বলের মান। তাহলে টোটাল ওভারঅল ক্যালকুলেশন করে আমরা কি এসছে, পর্যায়কাল সমান এসছে 2 × π³ m⍵⁴ d³ বোঝা গেল টোটাল। তাহলে টির ভ্যালু এলো এটা, এটাই হলো আমাদের অ্যান্সার। আমাকে তো পর্যায়কাল নির্ণয় করতে বলেছিল, যে কোণাটায় সরল দোলন গতিতে দুলছে তার পর্যায়কাল কত, পর্যায়কাল আমি নির্ণয় করে দিলাম, ওকে।